আহ, সুপ্রিয় সুপ্রিয় সহকর্মীবৃন্দ এবং আমাদের এই প্রোগ্রাম যারা দেখছেন শিক্ষার-আলো.com আয়োজিত সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা, আমাদের অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকের আমাদের অতিথি আছেন 3 জন। এর মধ্যে জামতলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রেহানা পারভিন, গোয়ালন্দ রাজবাড়ী। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমতী রত্না রায়, প্রধান শিক্ষক তৃতীয় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিতাস কুমিল্লা। আর উপস্থিত আছেন মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক আবিদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ। এই হচ্ছে আমাদের। কেউ যদি নেটওয়ার্কের বাইরে চলে যান তারপরে আমরা আমাদের কন্টিনিউ কাজ চালিয়ে যাব। আমি রেহানা পারভিন ম্যামকে তার নিজের পরিচয়টা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বলার পরও আপনি আপনার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি আর কি। ধন্যবাদ স্যার। আসলে আমার মাদ্রাসার নামটা হয়তো উচ্চারণ একটুই হয়েছে, আমি বলছি। তো আমি রেহানা পারভিন, জামতলা দাখিল মাদ্রাসা গোয়ালন্দ রাজবাড়ী থেকে বলছি। আমি জেলা অ্যাম্বাসিডর এবং সেরা কন্টেন্ট নির্মাতা আমি 2018-এর। ধন্যবাদ স্যার আমাকে শিক্ষার আলোতে যুক্ত করার জন্য। ধন্যবাদ ম্যাম। আমি অনুরোধ জানাচ্ছি প্রধান শিক্ষক রত্না রায়কে তার নিজের পরিচয় দেওয়ার জন্য। শ্রীমতী রত্না রায়, আপনি আপনার ইন্ট্রোডিউসটা বলেন। আমার কথা শুনতেছেন? আমার মনে হয় ইন্টারনেটের প্রবলেম থাকতে পারে। আমি সর্বপ্রথমে জি জি বল। শ্রীমতী রত্না রায়, তৃতীয় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিতাস। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ম্যাম। আমি এই আমাদের অনুষ্ঠানের যে সমকালীন শিক্ষা আমাদের ভাবনা, আমি সর্বপ্রথম রেহানা পারভিন ম্যামের কাছে জানতে চাবো যে এই যে আপনি আমার জানা মতে আপনি কয়েকটা অনলাইন স্কুলে ক্লাস করান, এর মধ্যে রাজবাড়ী অনলাইন স্কুল সহ শুরু করে গোয়ালন্দ অনলাইন স্কুল সহ অনেকগুলো স্কুল অনলাইনে ক্লাস করেন এবং টিচার্স পোর্টালও আপনার অনেক ক্লাস আছে। তো এই যে আপনি অনলাইন ক্লাসটা শুরু করলেন, কিভাবে শুরু করলেন? আপনার শুরুটা কিভাবে হয়েছিল? ধন্যবাদ স্যার। প্রথমে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের শিক্ষার-আলো.com এই পত্রিকাকে। আর তারপরে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। স্যার, আমি আসলে যখন আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, যখন দেশে একটা মহামারী করোনা শুরু হলো, ঠিক তখনই আমাদের হঠাৎ করে আমরা জানতে পারলাম যে 17 তারিখে যে আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে তো যার যার মতো বাসায় বন্দি অবস্থায় ছিলাম স্যার। তারপরে স্যার আমি ভাবছিলাম যে আসলে এই করোনার সময় কিছু একটা করার দরকার আমাদের, কারণ আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ঘরে বন্দি থেকে থেকে ওরা আসলে অনেকটা হাঁপিয়ে উঠেছিল। স্যার, আমি লকডাউনের সময় যখন দেখতে পেলাম, যখন লকডাউনটা শুরু হলো, তখন আমি দেখতে পাচ্ছিলাম যে আমার একটা মেয়ে, আমার একমাত্র সন্তান, ও মেডিকেলে পড়ে, বড় হয়ে গিয়েছে। তারপরেও দেখেছি ওকে অনেকটা হতাশ হয়ে গিয়েছে, যে ঘরে বন্দি থেকে থেকে আসলে ও ক্লান্ত হয়ে যাচ্ছিল এবং ওর যে পড়াশোনার গতি ছিল সেটা অনেকটাই থেমে গিয়েছিল। ঠিক তখন আমার মনে হচ্ছিল যে আমার মেয়েটা বড়, তার যখন এই অবস্থা পড়াশোনার, তাহলে দেশের যে এত শিক্ষার্থী তাদের কি অবস্থা হতে পারে। তখন দেখলাম কেউ কেউ এই অনলাইন স্কুলগুলো শুরু করে দিলেন। আমিও চেষ্টা করছিলাম যে কিভাবে আমি অনলাইনে শিক্ষার্থীদের জন্য একটু কিছু করতে পারবো। তারপরে স্যার আমি 17 মে থেকে আমি
স্বল্প পরিসরে আমার হাতের কাছে যা ছিল সেটা দিয়েই শুরু করছিলাম। তো স্যার আমি প্রথমে বেরোতে পারছিলাম না, কারণ আমাদের ফ্ল্যাটে তখন অলরেডি করোনা ধরা পড়ে গিয়েছিল। তো আমার ফ্ল্যাটে আমার ফ্লোরেই করোনার রোগী ছিলেন তখন, তো বের হতে পারছিলাম না। তার মধ্যেও স্যার আমি চেষ্টা করেছি, অনেক কষ্ট করে একদিন বের হয়েছি। বের হয়ে তারপর আমার কেবলটা ওটা আমার প্রতিষ্ঠান থেকে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমার যে টিভি আছে, স্মার্ট টিভি আছে, সেই স্মার্ট টিভির সঙ্গে ল্যাপটপের সঙ্গে সংযোগ করে তারপরে আমি রাজবাড়ী অনলাইন স্কুলের সঙ্গে যুক্ত হয়ে আমি ক্লাস করা শুরু করি এবং প্রতিদিন আমি ক্লাস নিতে থাকি। স্যার এর মধ্যে সাতক্ষীরা অনলাইন স্কুলেও আমি ক্লাস নিয়েছি বেশ কয়েকটা। ইতিমধ্যে আমাদের গোয়ালন্দ উপজেলা অনলাইন স্কুল শুরু করার জন্য আমাদের মাধ্যমিক স্যার অনেক চেষ্টা করছিলেন এবং আমরা সবাই মিলে সহযোগিতা করে আমাদের গোয়ালন্দ একটি উপজেলা অনলাইন স্কুল চালু করা হয়। আমাদের শ্রদ্ধেয় মাধ্যমিক স্যার মাসুদুর রহমান এবং আমাদের একাডেমিক সুপারভাইজার তহমিনা ম্যাম, এরা সবাই অনেক পরিশ্রম করেছেন এবং এখনো করছেন। তো তারপরে স্যার আমি প্রতিনিয়ত আবার গোয়ালন্দ অনলাইন স্কুলে ক্লাস নেওয়া শুরু করি। স্যার আমি অনেকটা চাপের মুখে পড়ে যাই যে 3টা অনলাইন স্কুলে, আরো অনেক অনলাইন স্কুল থেকে বলেন আমাকে ক্লাস নেওয়ার জন্য, আসলে আমি সুযোগ পাচ্ছিলাম না এবং এই কারণে মানা করেছিলাম। তো স্যার এই পর্যন্ত স্যার আমার প্রায় 150 ক্লাসের মতো হয়ে গিয়েছে। তো মাঝখানে এই শেষের দিকে এসে আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ি এবং তখন সাতক্ষীরা অনলাইন স্কুলটাও ছেড়ে দেই। আস্তে আস্তে আমি একটু ক্লাসের সংখ্যা কমিয়ে দিয়েছি। এখন বর্তমানে আপনাদের সবার দোয়ায় আমি অনেকটা ভালো আছি এবং আমি চেষ্টা করছি আগের মতো আবার প্রতিনিয়ত যেন ক্লাসটা নিতে পারি। আমার স্যার ধারণা যে আমি যদি এই করোনাকালীন সময়ে একটা শিক্ষার্থীর জন্য আমি যদি কিছু করতে পারি, ওদের যদি সামান্যতম উপকার হয়, তাহলে আমি আমার নিজেকে ধন্য মনে করব। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাম, আপনি অত্যন্ত সুন্দরভাবে আপনার পদাচারণটা বললেন। এই যে কাজগুলো করতে আপনি কি কোনো সরকারি প্রেষণা অথবা কোনো চাপ সৃষ্টি হয়েছিল কিনা, বা এই কাজগুলো কি আপনি নিজের স্বেচ্ছায় করেছেন না কারো প্রচারণায় অথবা কোনো প্রশাসনিক চাপে করেছেন? না স্যার, আসলে আমাকে বলেছেন যে আমি যেন অনলাইনে ক্লাস নেই, কিন্তু স্যার আমাকে কোনো প্রেষণা বা চাপ। এটা তো উৎসাহ। জি স্যার, আমি সম্পূর্ণ নিজে থেকেই প্রথম জয়েন করি এবং এ পর্যন্ত আমি নিজের মতো করেই ক্লাস নিতে শুরু করি। আমি একটা ধারণা থেকে আমি ক্লাস শুরু করেছি। আমি বলেছি যে আমি চেষ্টা করি। আপনি একদিকে যেমন শিক্ষক, আরেকদিকে একজন অভিভাবক। যখন অভিভাবক হিসাবে বুঝতে পারছেন যে আমার মেয়ের এই সুযোগ সুবিধা দরকার, সেই অনুভূতি থেকে বা সেই অনুপ্রেরণা থেকে এই পর্যন্ত আসছেন। ধন্যবাদ ম্যাম। আমরা একটু শুনবো, আমাদের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। যারা বড় শিক্ষার্থী তারা কিন্তু অনলাইনে ক্লাস মোটামুটি করতে পারে, স্বেচ্ছায় দিতে পারে। আর যারা ইউনিভার্সিটি তারা কিন্তু ইচ্ছা করলে অনলাইনে পরীক্ষাও দিতে পারবে, অনলাইনে ক্লাস কার্যক্রম চালিয়ে যেতে পারবে। কিন্তু যারা একটু ছোট ছেলে মেয়ে, তাদের প্রেক্ষাপটটা কিন্তু অনেকটা ভিন্ন এবং তাদের এই এত বড় একটা লং টার্ম বন্ধ থাকার সিচুয়েশন আর আমাদের উচ্চ বিদ্যালয়ের সিচুয়েশন কিন্তু এক নয়। এই যে আমার জানা মতে আমাদের এখানে যিনি প্রধান শিক্ষক আছেন শ্রীমতী রত্না রায়, উনি একটা প্রধান শিক্ষক এবং উনি অনেকগুলো অ্যাক্টিভিটিসের সাথে জড়িত এবং এই করোনাকালীন সময়ে কিন্তু উনি তার প্রতিষ্ঠান ঠিক মতন চালিয়ে যাচ্ছে এবং সেই সাথে তার একাডেমিক কাজকর্মগুলো করে যাচ্ছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি এখন প্রশ্ন করব শ্রীমতী রত্না রানী রায়কে, আপনি করোনাকালীন সময়ে আপনি কিভাবে পাঠক্রম চালিয়ে যাচ্ছেন এবং এই পাঠক্রম চালিয়ে যেতে আপনার কোনো ভাতা বিভক্ত হচ্ছে কিনা, একটু যদি আপনার অনুভূতিটা বলতেন যে এই সময় আপনি কিভাবে আপনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শ্রীমতী রত্না রানী রায়। ধন্যবাদ স্যারকে আমাকে প্রশ্ন করার জন্য, প্লাস আপনার এই ইয়েতে আমাকে আমন্ত্রণ করার জন্য। আসলে আমি কিভাবে চালিয়ে গেছি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কিনা স্যার আমার কথা? কন্টিনিউ প্লিজ। আচ্ছা, তো আমি প্ল্যান করি যে বিশেষ করে আমাদের উপজেলা থেকে কিছু পাইছি, ইনস্ট্রাকশন পাইছি। তারপরে আমি কি করলাম, আমার টিচারদেরকে নিয়ে স্টাফ মিটিং এ বসলাম। স্টাফ মিটিং এ বসে যে কিভাবে কাজ করলে আমরা শিক্ষার্থীদেরকে ভালোভাবে
স্কুলে যেভাবে শিক্ষা দেই সেভাবে না হলো কিছুটা যাতে আমরা উপকৃত হই, সেই প্রক্রিয়াটা আমরা কিভাবে করব, ওই চেষ্টাটা আমি চালিয়ে গেছি। টিচারদের সাথে বসছি, তাদের সাথে বিভিন্ন পরামর্শ, প্রথমে টিচারদের কাছ থেকে আমি তাদের কাছ থেকে পরামর্শ শুনলাম, তারপরে আমি আমার ওপিনিয়ন, আমার কথাগুলো আমি বললাম। কি করলাম, আমরা বাড়ি বাড়ি গিয়ে যে এক একজনকে এক এক ক্লাস ভাগ করে দিলাম, যে আপনি এই ক্লাস, আমি এই ক্লাস, উনি এই ক্লাস, এভাবে আমরা ভাগ করে নিলাম। ভাগ করার পরে বাড়ি বাড়ি যাই, বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সাথে ভালোভাবে কথা বলে ছাত্রদের এনে এবং তাদেরকে পড়া দিয়ে, বই খাতা নিয়ে তাদেরকে পড়া দিয়ে আসছি যে এতটুকু পর্যন্ত তুমি পড়বা, ক্লাস এতটুকু পর্যন্ত লিখবা, আমি আবার এত তারিখে আবার আসবো। ঠিক টাইম অনুযায়ী আমরা আবার এভাবে প্রত্যেকে এভাবে বাড়ি বাড়ি যাই। তারপরে আমাদের সভাপতি সাহেব উনি গিয়ে আবার পরীক্ষাও করে যে আমরা আসলে বাড়িতে যাই কিনা, কিন্তু আসলে উনি গিয়ে সততা যাতায়াত করতে পারছে যে আমরা বাড়ি বাড়ি যাই। এবং বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয়বার যখন গেলাম, গিয়ে দেখি যে না, ছাত্রছাত্রীরা ঠিকই ভাবে তাদের কাজ করে আনছে এবং আমাদেরকে কাজগুলো আবার দেখালো। এবং আমি আবার সহকারী শিক্ষকদের ওনারা কি বাড়িতে যাচ্ছে কিনা ওইটা আবার আমি বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করলাম। পরীক্ষা করে দেখলাম যে না, ওনারাও যাচ্ছে, প্লাস ওনারা প্রায় প্রতিদিন মিনিমাম 3-4 জনকে ফোন দিচ্ছেন যে আপনারা বাচ্চাদেরকে পড়াশোনা করাবেন বা বাচ্চাদেরকে নিয়ে বসবেন, গার্জিয়ানের সাথে ফোনে আলাপ হয়েছে। এভাবে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, মোটামুটি আমাদের কাজের ফলপ্রসূ আসছে। এবং ছাত্রছাত্রীরা লাস্ট যখন গেলাম, আমি কত তারিখে, এই 5-4 দিন আগে গেলাম, যাওয়ার পরে কয়েকজন স্টুডেন্ট বলে আসলাম যে তোমরা কিন্তু পড়াশোনা করবা বা এভাবে এভাবে, বা করোনার সতর্কতা ওদেরকে বললাম। ওরা কি করলো, 3-4 জন ড্রেস পরে, আমি আরেক বাড়িতে গেলাম, এসে স্কুলে এসে দেখি ওরা ড্রেস পরে স্কুলে চলে আসছে। তখন আমি বললাম যে তোমরা স্কুলে আসবে না, বাড়িতেই পড়াশোনা। মানে এদের এত আগ্রহ, এতদিন যাবো তারা যে স্কুলে আসে না, এদের মনে অনেক কষ্ট। কারণ টিচারকে দেখলে মনে করে যে না, মনে হয় স্কুলে যাওয়ার কথা বলছে। 3-4 জন স্কুলেই চলে আসছে, এই হলো অবস্থা। আর মোটামুটি আমরা বাড়ি বাড়ি গিয়ে ফোন আলাপে এভাবে আমরা বাচ্চাদের খোঁজ খবর নিচ্ছি এবং পড়াশোনার বিষয়ে আমরা এদেরকে সহযোগিতা করছি। ধন্যবাদ ম্যাম। আমি যতটুকু বুঝতে পারলাম আপনার কথার পরিপ্রেক্ষিতে যে আপনারা হোম ভিজিট এবং টেলিফোন এই দুটা মাধ্যম আপনাদের কন্টিনিউ চালিয়ে গেছেন। এখন আমার কাছে একটা প্রশ্ন, আপনি কিন্তু একটা প্রতিষ্ঠানের প্রধান, করোনার এই সিচুয়েশনে কখন স্কুল খুলবে সেটা আমরা এখনো কেউ বলতে পারবো না, কিন্তু যদি আমাদের সরকার অথবা সিচুয়েশন এমন হয়ে যায় যে কিছুদিনের মধ্যে আমাদের স্কুলগুলা খুলবে, তখন আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন যে এগুলা আমরা এখন এই প্রস্তুতির কারণে আমরা এখন যদি স্কুল খুলে তাহলে আমরা স্কুল কার্যক্রম চালিয়ে যেতে পারবো, অর্থাৎ আপনার প্রস্তুতিটা কিরকম করোনার পরবর্তী প্রস্তুতি? শ্রীমতী রত্নারানী রায়, এই প্রশ্নটা পরবর্তী প্রস্তুতি, আসলে করোনা পরবর্তী প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, যেমন হাত ধোয়ার কাজ, তারপরে বিভিন্ন স্যানিটাইজার ব্যবহার করতে হবে, বাচ্চাদেরকে সবকিছু শিখাইতে হবে। তারপরে আপনি জ্বর মাপার যন্ত্র এগুলো এনে যারা একটু অসুস্থ তাদেরকে হচ্ছে আবার বাড়িতে পাঠাতে হবে। তারপরে বিশেষ করে হাত ধোয়া, মাস্ক পরা, এগুলো আমাদের প্রস্তুতি আছে, অলরেডি আমাদের প্রস্তুতি আছে। কারণ স্কুল হয়তো এমনও বলতে পারে 5 দিন পরে স্কুল খুলে দিবে। এর জন্য আমাদের করোনা পরবর্তীকালে ব্যবস্থাপনা আমরা করে রেখেছি। ধন্যবাদ ম্যাম। আমি এই পর্যায়ে আসতেছি, কুমিল্লা একজন বিখ্যাত শিক্ষক যিনি আমাদের শিক্ষক বাতায়নের, যার ক্লাস সংখ্যা প্রায় 500। এত হিউজ পরিমাণ ক্লাস আমার মনে হয় কুমিল্লা জেলায় আর কারণেই লাইভ ক্লাস, বিশেষ করে লাইভ ক্লাসের সংখ্যা এতটা অনেক শিক্ষকেরই নেই। তিনি হচ্ছেন আমাদের শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন স্যারের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি কিভাবে উত্থান হচ্ছেন সেটা আমি বলবো না, কিন্তু আমার একটা প্রশ্ন, এই যে এতগুলো ক্লাস আপনি ডে বাই ডে দিচ্ছেন, এখন ছাত্রছাত্রীর রেসপন্সটা কতটুকু পাচ্ছেন? শাহাদাত হোসেন স্যার, আপনি কি আমার কথা শুনতেছেন? শাহাদাত হোসেন স্যার, আপনি কি আমার কথা শুনতেছেন?
স্যার আপনি যদি, হ্যাঁ জি বলেন। আচ্ছা স্যার, সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম আছে। আমি রেহানা পারভীন ম্যামের কাছে অনুরোধ জানাবো, আপনি এই যে ক্লাস করছেন পরিশ্রম করে, এতে আপনার শিক্ষার্থী কতটুক লাভবান হচ্ছে বা কতটুক আপনার ক্লাসে সংযুক্ত হয়েছে বলে মনে করেন আপনি? স্যার আসলে আমাদের বর্তমান, যদিও আমরা ডিজিটাল যুগে বাস করছি, তারপরেও আমি বলবো এই করোনাকালীন সময়ে স্যার নেট প্রবলেম সব জায়গাতে মনে হয়, সারা বাংলাদেশেই সব জায়গাতেই অনেকটা হয়ে থাকছে, যার কারণে আমাদের ক্লাস নেওয়ার সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছে আমরা এবং হচ্ছি। স্যার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের বেশিরভাগ শিক্ষার্থী তারা কিন্তু একটু নিম্নবিত্ত শ্রেণীর, যার কারণে এদের কিন্তু স্যার এই ক্লাসগুলো দেখার মানে সুযোগটা আমি মনে করি যে অনেকটা কিন্তু কম। তারপরেও স্যার আমি দেখেছি আমার ক্লাসগুলোতে অনেক ভিউ হয়েছে, এই পর্যন্ত আমি দেখেছি যে ভিউয়ার অনেক হয়েছে, সর্বোচ্চ ভিউয়ারও থাকে আমার বেশিরভাগ সময় ক্লাসগুলোতে। তো এক্ষেত্রে দেখেছি স্যার আমাকে মেসেজ করেছে অনেক বাচ্চারা, তারপরে আমাকে ফোন করেছে, ম্যাম এই ক্লাসটা নিবেন, এই যে অ্যাসাইনমেন্ট সম্পর্কে একদিন ফোন করেছে যে এই ক্লাসটা একটু নেন, আমাদের উপকার হবে। স্যার এভাবে স্যার আমার মনে হয় স্যার যে উপকার অবশ্যই হয়েছে, এবং এই করোনাকালীন সময়ে ঘরে বসে শিক্ষার্থীরা অনেকটা এনজয় করতে পেরেছে এবং শিখতে পেরেছে। তবে স্যার ওদের হাতে যদি মোবাইল ফোনটা, অ্যান্ড্রয়েড ফোন বা নেট এইগুলো যদি থাকতো হয়তো আরো উপকৃত হতে পারতো, আমার মনে হয় স্যার। আমার প্রশ্ন হচ্ছে, আপনার কত পার্সেন্ট শিক্ষার্থী আপনার সাথে সংযোগ হয়েছে বলে মনে করেন আর কি? স্যার সেটা হয়তো 50-60 হবে হয়তো এরকম। তবে হয়তো এই যে কিছু কিছু ব্যাপার, ওদের নেট প্রবলেম থাকে, নেট কেনার, এমবি কেনার সুযোগ থাকে না, এইসব কারণে ওরা অনেক সময় কিন্তু স্যার এটা থেকে বঞ্চিত হয়েছে, এটা স্বীকার করতে হবে স্যার। জি, এখন আপনি আপনার প্রতিষ্ঠানের ভিতরে একজন অন্যতম স্টার বলা যায় আপনাকে, কিন্তু আপনার সহকর্মীদের সাপোর্ট অথবা তাদেরকে কতটুকু উৎসাহ দিয়ে আপনি এগিয়ে নিয়ে আসছেন, এই ব্যাপারে যদি আপনি বলতেন, বা তাদের এগিয়ে নেওয়ার জন্য আপনার যে অবদানগুলো সেগুলো যদি একটু তুলে ধরতেন আপনার সহকর্মী। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আসলে আমি যখন অনলাইনে ক্লাস শুরু করি, আমি বলেছি যে আমি অনেক প্রতিকূল পরিবেশেও কিন্তু সেটা করার চেষ্টা করেছি। তো স্যার আমি গোয়ালন্দ উপজেলা থেকে একমাত্র আমি প্রথম শুরু করি এই অনলাইন ক্লাস। একমাত্র আমি রাজবাড়ী অনলাইন ক্লাস স্কুলে যুক্ত হই এবং আমি ক্লাস করি। স্যার অনেকটা হয়তো বেশ 1-1.5 মাস এরকম আমি একাই নিয়েছি স্যার, আমি এগিয়ে গিয়েছি এবং প্রতিনিয়ত আমি ফোন করে, মেসেজ করে ওনাদের সঙ্গে যোগাযোগ করেছি যে আপনারা সবাই যুক্ত হয়ে যান এবং আমাদের অনলাইন ক্লাস দেওয়ার শুরু করেন। প্রথমে স্যার অনেকের অনীহা ছিল যে ক্লাস দেখবে কে। স্যার একদিন আমার একটা ক্লাসে একজন কমেন্টই করে বসলেন যে আপনি যে এত ক্লাস নিচ্ছেন, আপনার ক্লাস দেখছেন কে? স্যার আমি তখন বললাম যে একজন শিক্ষার্থী যদি দেখেন তাতে আমি ধন্য। এভাবে স্যার আমি সবাইকে ফোন করেছি এবং এগিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছি বিভিন্নভাবে। তারপরে স্যার অনেকে এগিয়ে এসছেন এবং এখন আমাদের গোয়ালন্দ উপজেলা থেকে অনেকেই ক্লাস নিচ্ছেন এবং আবার প্রতিনিয়ত আমাদের 30-35-40টা ক্লাস হয়ে থাকছে। তারপরে রাজবাড়ী অনলাইন ক্লাসে আমাদের এখান থেকে 5-7 জন টিচার আমার সঙ্গে যুক্ত হলেন এবং তারা প্রতিনিয়ত ক্লাস শুরু করলেন। তো স্যার আমি বলবো স্যার যে আমাকে আমার এক একাডেমিক সুপারভাইজার একটা করেছিলেন, যে কমেন্ট করেছিলেন যে পথপ্রদর্শক। তো স্যার আমি চেষ্টা করেছি এবং আমি সফল হয়েছি এবং এখন স্যার অনেকে ক্লাস নিচ্ছেন অনলাইনে এবং আমরা প্রতিনিয়ত অনেক ক্লাস নিচ্ছি স্যার। এই ক্লাস করতে আপনি কি কি বাধা সম্মুখীন হচ্ছেন, মানে জাস্ট শুধু বাধাগুলো এবং এটাকে রিকভার করার জন্য কি সমাধান আমাদের? জি স্যার, ধন্যবাদ স্যার। আসলে স্যার বড় বাধা হচ্ছে নেট প্রবলেম। নেটওয়ার্ক আমাদের অনেকটাই প্রবলেম করে। ক্লাস নেব, রেডি হয়েছি, হয়তো সময় মতো
নিতে যাচ্ছি, হয়তো তখন বিদ্যুৎ নেই বা ওয়াইফাই কানেকশন নেই। এমন অনেক সম্মুখীন হয়েছি এবং হচ্ছে, এখনো প্রতিনিয়তই আমরা হচ্ছি। স্যার বাধা আর তাছাড়া তেমন কোনো বাধা আমি পাইনি। তারপরে স্যার আমি চেষ্টা করি যে মোবাইলের ডাটা রেডি করে রাখার, যে আমি যদি কখনো ডিসকানেক্ট হয়ে যায় তখন আবার তাড়াতাড়ি যেন কানেক্ট হতে পারি। এভাবে স্যার আমি চালিয়ে যাচ্ছি এবং স্যার আর কোনো বাধা আমি পাইনি। তারপরে ওই যে বললাম যে অনেক সময় হতাশ হতে হয়। অনেকে বলেন যে আমাদের ক্লাসগুলো দেখছে কে, কিন্তু স্যার আসলে অনেক শিক্ষার্থী ফোন করে বলেন, ম্যাম এই ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, এই ক্লাসে এখানে আমরা শিখতে পেরেছি, তখন স্যার ভালো লাগে। তো তখন মনে হয় উৎসাহ পেয়ে যাই এবং আবার শুরু করার চেষ্টা করি। ধন্যবাদ ম্যাম। আমি এখন আসতেছি প্রধান শিক্ষক রত্নারানী রায়। আপনাদের প্রতিষ্ঠানে ইমুতে ক্লাস করানো হয় বিশেষ করে কম শিক্ষার্থীদের ক্ষেত্রে। আবার যেটা বলছেন যে আপনারা হোম ভিজিট করছেন, হোম ভিজিট করতে যেয়ে যে ভয়টা, স্কুল খুললে যে ভয়টা আমরা পাচ্ছি সেই ভয়টা কিন্তু হোম ভিজিটও থেকে যায়। সেক্ষেত্রে আমরা যদি সামাজিক দূরত্ব, দুঃখিত নেটওয়ার্কের প্রবলেম, ম্যাম মধ্যে চলে গেছে নেটওয়ার্কের কারণে। সাদাত হোসেন স্যার, আপনি কি আমার কথা শুনতেছেন? সাদাত হোসেন স্যার? জি স্যার, আপনি বলেন। জি স্যার, আপনার পরিচয়টা দেন সুন্দর করে। সাদাত হোসেন স্যার? জি স্যার। জি স্যার বলেন। দুঃখিত স্যার, মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। জি রত্নারায়ণ রায়, আপনি কি শুনতেছেন? এবার শুনতেছি, বলেন। জি, আমার প্রশ্নটা ছিল, আপনারা যে ছেলে মেয়েদেরকে যে ক্লাসগুলো করান, বিশেষ করে ইমু গ্রুপে আপনারা পড়া দেন এবং নেন, এটা মোটামুটি ভালো একটা পর্যায়ে বলা হয়, কারণ আমাদের গ্রামের অনেকের হয়তো আরো কোয়ালিটি নেই, কিন্তু আপনারা চেষ্টা করতেছেন যে ইমু গ্রুপ দিয়ে অথবা মোবাইলে অনেকে পড়া দেওয়া নেওয়া করতেছে আপনাদের স্কুলে, আমি এটাও দেখেছি। আবার বাড়ি বাড়িও যাচ্ছেন, সেক্ষেত্রে সামাজিক দূরত্ব এবং যে হাইজেনিক ব্যাপারটা আছে সেটাও আপনারা কন্ট্রোল করে কাজটা করতেছেন। এটা কিন্তু অনেকটা কঠিন কাজ এই মুহূর্তে হোম ভিজিট করা এবং তাদেরকে পড়া দেওয়া নেওয়া, এটা একটা হোম ভিজিট কাজ, কিন্তু তারপরও আপনারা জাতির সাথে যে কাজটা করতেছেন। আমার এখন যে প্রশ্নটা হচ্ছে, এই কন্টিনিউ চলতে থাকলে আপনাদের কি কি পরিবর্তন আর দরকার? যদি এই করোনাকালীন সময় যদি কন্টিনিউ চলতে থাকে, আপনারা কি এই ধারায় থাকবেন না একটু পরিবর্তন আসবেন? আসলে আস্তে আস্তে আমাদেরকে ওই যে ইমুতে ক্লাস নিলে, বুঝছেন, তারপরে বাচ্চাদেরকে অনেক সময় কিন্তু আমরা শুধু ইয়েতে না, মোবাইলে না, আমরা মোবাইলে আপনি দেখেন ফেসবুকে 2 মিনিট 3 মিনিট 4-5 মিনিট করে একটা ক্লাস আছে আমার ফেসবুকে, আপনি দেখতে পাবেন। যেমন আমি একবার দিছি জ্যামিতি পড়াইছি, হ্যাঁ, এটা থেকে বাচ্চারা আবার অনেক বাচ্চারা ফোন দিছে, ম্যাডাম অনেক ভালো লাগছে, বা ওনারা দেখছেও, বুঝছেন নি? তো আসলে এইভাবে নিতে গেলে ক্লাসের চেয়ে তো আর এগুলো এত ভালো না, মানে মোটামুটি যাতে বাচ্চারা একদম ঝরে না পড়ে। যেমন বাড়িতে গিয়ে যে আমরা পড়া দিলে তো এরা তো একটু লিখে, অন্তত পক্ষে ওরা তো ওদের লেখাটাই একটু ভালো হবে বা লেখা চালু থাকবে, এর জন্য আমরা যাই। আর আমরা হয়তো সপ্তাহে 2 বার যাই, তো আরো যদি আমরা একটু বাড়িয়ে দেই, মনে হয় উন্নতিটা আরেকটু বেশি হবে। আরেকটা প্রশ্ন, আশাটা যদি আরো একটু। জি, আমার এই আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে মাধ্যমিক প্রতিষ্ঠানগুলোকে সরকার শিক্ষণফল জানার জন্য একটা অ্যাসাইনমেন্ট দিছে, আর আপনাদের যে বিষয়টা আছে, আপনাদেরও শিক্ষণফল আছে, আবার আপনাদের প্রান্তিক যোগ্যতার বিষয় আছে, যে একটা
পঞ্চম শ্রেণী পাশ করলে তার কি কি প্রান্তিক যোগ্যতা অর্জন করবে সেটারও মূল্যায়নের আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই করোনাকালীন সিচুয়েশনে আপনারা আপনাদের ছেলে মেয়েদের শ্রেণীভিত্তিক শিক্ষাফল যাচাইয়ের অথবা বুঝার কোনো পদ্ধতি বা কোনো প্রসেস আপনাদের এই মুহূর্তে গ্রহণ করা আছে কিনা? হ্যাঁ, আমরা এই মুহূর্তে গ্রহণ করব বলতে, আমরা ডিসেম্বরের 1-2 তারিখ থেকে হয়তো আমরা এভাবে প্রশ্ন করে, ছোট ছোট প্রশ্ন করে আমরা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো প্রশ্ন, এবং বাচ্চাদেরকে এই প্রশ্ন উত্তর লিখতে বলবো। আবার আরেকদিন গিয়ে আমরা সেই প্রশ্নের উত্তর নিয়ে আসবো, এবং দেখবো যে কোনো বাচ্চা যদি বলে যে এই প্রশ্নটার উত্তরটা আমি জানি না বা পারি না, তখন আমরা কি করব, ওইখানে ওই বাচ্চার প্রশ্ন ওইখানে এদেরকে বুঝিয়ে দিয়ে আসবো যে এইভাবে তুমি প্রশ্ন উত্তরটা লিখবা, এবং তাকে শিখিয়ে দিয়ে আসবো। এরপরে আবার তাদের কাছ থেকে যারা অপারো তাদের কাছ থেকে পরও 1 দিন বা 2 দিন পরে ওই প্রশ্নগুলা উত্তর সহ আমরা নিয়ে আসবো। আমরা ডিসেম্বর থেকে আমরা এভাবে মূল্যায়ন করব বাচ্চাদেরকে। ধন্যবাদ ম্যাম, আমি আমার উত্তরটা মনে হয় সঠিকভাবে পেয়েছি। সুপ্রিয় দর্শক, আপনারা ইচ্ছা করলে আমাদেরকে লাইভে প্রশ্ন করতে পারেন আমাদের রিলেটেড বিষয়, এই সংক্রান্ত বিষয়, শিক্ষা, সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা নিয়ে এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। আমাদের যারা উপস্থিত আছেন তারা আপনাদের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি এখন চলে যাব রেহানা পারভিন ম্যামের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে, শিক্ষার্থীদেরকে আপনারা কি কি পরামর্শ দিবেন এই মুহূর্তের জন্য, যে তারা এই কাজগুলা করলে তাদের পাঠ্যক্রম ভালো হবে, বা কিভাবে তাদেরকে এখন চলতে হবে, টোটাল দিক নির্দেশনাটা যদি আপনার কাছ থেকে আমরা জানতাম। ধন্যবাদ স্যার। আমাকে শুনতে পাচ্ছেন স্যার? জি ম্যাম। স্যার, আমি সবসময় অনলাইন ক্লাসের পরে মানে শেষের দিকে আমি শিক্ষার্থীদের বলে থাকি যে তোমরা এই সময় ঘরে না বসে থেকে কিছু সৃজনশীল কাজ করবে। অনলাইন সংসদ টিভি ক্লাসগুলো প্রথমে দেখবে, কারণ সংসদ টিভিতে আমাদের অনেক অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ক্লাস নিয়ে থাকেন এবং প্রতিনিয়তই হচ্ছে, এবং টিভিতে ঘরে বসেই দেখা যাচ্ছে। সেই সংসদ টিভির ক্লাসগুলো ওরা অবশ্যই ফলো করবেন। এবং পাশাপাশি স্যার, আমরা অনলাইনে যে ক্লাসগুলো নিয়ে থাকি, যেমন স্যার আমি রাজবাড়ী অনলাইন স্কুলে, সেখানে আমি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র পুরো সিলেবাস আমি কমপ্লিট করে দিয়েছি। এমনকি স্যার মাদ্রাসায় কিন্তু আমাদের এই সহপাঠ এই বইটা কিন্তু নেই স্যার, তারপরেও আমি সহপাঠ বইয়ে যে ওদের সিলেবাস ছিল সেটা আমি শেষ করে দিয়েছি। তো স্যার আমি বলবো যে এখান থেকে ওরা অবশ্যই ক্লাসগুলো দেখে উপকৃত হবে, আর আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে। আর এখন তো অবশ্যই স্যার স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে, এবং ঘরে থাকার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ওনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে একটা মায়ের কোল খালি হওয়া মানে একটা দেশের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়া, যার কারণে কিন্তু আমাদের এই বন্ধটা দিয়েছেন। এবং আমরা সবাই বুঝতে পারছি আমাদের ঘরে থাকতে কষ্ট হচ্ছে, তারপরে কিন্তু আমাদের ঘরে থাকতে হচ্ছে। এই কারণে আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখবে। ক্লাসগুলো দেখার পাশাপাশি তোমরা কিছু সৃজনশীল কাজে যুক্ত হতে পারো। যেমন স্যার এই মুহূর্তে ওরা গান গাইতে পারে, কিছু সৃষ্টি করতে পারে, তারপরে স্যার এমন কিছু হাতের কাজ করতে পারে। এ ধরনের কিছু সৃষ্টিশীল বা সৃজনশীল কাজের সঙ্গে যদি ওরা যুক্ত থাকে, তাহলে আমি মনে করি ওদের মন ভালো থাকবে, সময় ভালো কাটবে, ওদের একাকিত্ব লাগবে না, এবং ওরা স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকতে পারবে এবং ঘরে থাকতে হবে পারবে। এই কারণে আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী সব ওনাদেরকে আমার শ্রদ্ধা ভরে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং এই জন্য বলছি যে আমাদের কথা চিন্তা করে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে, আমাদের সন্তানদের কথা চিন্তা করে তারা যেভাবে পদক্ষেপ নিয়ে যাচ্ছেন, অবশ্যই তাকে আমরা স্বাগতম জানাই। স্যার আমি মনে করি ওরা ঘরে বসেই এগুলো যদি করে তাহলে ভালো থাকবে এবং আমাদের সবার জন্যই ভালো হবে। ধন্যবাদ স্যার। আমি প্রধান শিক্ষক ম্যাডামের কাছে চলে যাচ্ছি। আপনি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু সংসদ টিভি এবং কমিউনিটি রেডিওর
ক্লাস সম্প্রচার হয় আমার জানা মতে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে গ্রাম অঞ্চলে বাস করি সেই গ্রাম অঞ্চলে ম্যাম, আমার মনে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শাহজাহান শুভ স্যার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। তো স্যার খুব সম্ভব আমাদের আপনার কাছে প্রশ্ন রেখেছিলেন যে এই যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে, আমরা যেমন বড় বাচ্চাদের নিয়ে কাজ করছি, আপনারা তো কোমলমতি ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে কাজ করছেন। তো এদের কাজ করতে গিয়ে এই যে অনলাইন ক্লাসের কোনো কি বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? অনলাইন ক্লাসে আসলে আমরা প্রাথমিক বিদ্যালয়ে কাজ করি নিডি ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়ে, যারা একটু সচ্ছল ফ্যামিলি, ওনারা কিন্তু আপনার কেজি স্কুলে চলে যায় বা কিছু পায়। আমরা অনলাইন স্কুলে আপনার ওরা ক্লাস করবে, ওদের ইয়ে থাকে না, কারোর অ্যান্ড্রয়েড মোবাইল নাই, তারপর আপনার হয়তো মানে শতকরা 4 থেকে 5 জন হয়তো ক্লাস করতে পারে, আর বাকিরা কিন্তু করতে পারে না। তবে যেমন সংসদ টিভি ইয়ের জন্য ক্লাস দেখার জন্য আমরা কিন্তু এই যে রুটিন গুলা দেওয়া হচ্ছে, আমরা কিন্তু বাড়ি বাড়ি রুটিন গুলা পৌঁছাই দিই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এলাকায় হয়তো 50% বাড়িতে টিভি নাই। এটা একটা সমস্যার ব্যাপার। তবে আমরা বলছি যে যাদের যাদের টিভি আছে, তোমরা উনাদের বাড়িতে গিয়ে, প্রয়োজনে উনাদের বাড়িতে গিয়ে রুটিন অনুযায়ী তোমরা ক্লাস করবে, ক্লাস দেখবে এবং ক্লাস শুনবে। আমরা এভাবে পরামর্শ দিচ্ছি আর কি। জি ম্যাম, আসলে ম্যাম আমাদের এই যে সময়, আমাদের অবশ্যই আপনি যেটা বলেছেন এটা সত্য কথা যে আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু নিডি ফ্যামিলির, এবং মধ্যবিত্ত শুধু বলবো না, নিম্ন মধ্যবিত্ত পরিবারেরও আছে। তো ম্যাডাম, এখানে আমি দেখেছি যে ওরা টিভি দেখতে, তবুও টিভি অনেকের ঘরে এখন আছে, যেমন আগে টিভি ছিল না, এখন ছিল, আছে অনেক। তো ওরা কষ্ট করে অবশ্যই দেখছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের স্যার যুক্ত হয়ে গিয়েছেন। স্যার, আপনি শুরু করুন। না প্লিজ, আপনি কন্টিনিউ করেন আপনার প্রশ্নটা। সুন্দর স্যার, আমি ম্যামকে একটা প্রশ্ন করেছিলাম, ম্যাম উত্তর দিয়েছেন, আপনি করুন এখন। আপনি ম্যামকে প্রশ্ন করতে পারেন স্যার। ধন্যবাদ স্যার। আপনি দ্বিতীয় প্রশ্নটা করতে চেষ্টা করেন, কোনো অসুবিধা নেই। আপনি জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আসলে আমি দেখেছি যে আগে যেমন টিভি ঘরে ঘরে ছিল, তেমন এখন মোবাইল কিন্তু ঘরে ঘরে নেই। স্মার্টফোন ছাড়া আমরা এই লাইভ ক্লাসগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। তো ম্যাম, আমি বলবো যে আপনারা এই যে শিক্ষার্থীদের জন্য অভিভাবকদের সঙ্গে কিভাবে সংযোগ স্থাপন করছেন, যে অভিভাবকরা যেন এই কোমলমতি শিক্ষার্থীদের পাশে বসিয়ে ক্লাসগুলো তাদেরকে দেখার ব্যবস্থা করে দেন। তো এ ব্যাপারে ম্যাম আপনি কিভাবে তাদের সাথে কমিউনিকেশন করে যাচ্ছেন, মানে যোগাযোগ কিভাবে করছেন এবং আপনাদের ক্লাস দেখার জন্য উদ্বুদ্ধ করছেন? আচ্ছা, অনলাইন ক্লাসের কথা বলছেন? জি জি ম্যাম। না সংসদ টিভির কথা বলছেন? না না, আপনারা যে অনলাইন সংসদ টিভি, আপনারা যে অনলাইন ক্লাস নিচ্ছেন, আচ্ছা সেটা ওরা আসলে আমরা যে অনলাইন ক্লাস নিচ্ছি, অনলাইন ক্লাসে আমাদের এখানে মনে করেন, বললাম না প্রথমবারই বললাম যে আমরা নিডি ফ্যামিলির বাচ্চারা পাই। তো ওখানে দেখা যায় যে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে না বাচ্চাদের মানে গার্জিয়ানের অ্যান্ড্রয়েড মোবাইল থাকে না। মনে করেন যে হয়তো শতকরা 5% স্টুডেন্টের বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। তো যাদের আছে তাদেরকে আমরা বলি যে আপনারা ক্লাস করেন, বা আমরা যে মাঝে মাঝে ইয়েতে ইমুতে কথা বলি ওদের সাথে, তখন বলে দেই যে আপনারা কিন্তু ক্লাসগুলা করবেন। আর যে আপনি যে বললেন যে ইয়েতে বেশিরভাগ বাড়িতে এখন টিভি আছে, কিন্তু টিভি থাকলে কি হবে, সবার বাড়িতে কিন্তু আপনার ডিশের লাইন নাই। এখন দেখা যাচ্ছে যে অনেকেই টিভি দেখতে পারে না বা ডিশের লাইন আনতে পারে না। তখন আমরা এটা করি বাচ্চাদেরকে, যে তোমরা যাদের আছে, যাদের বাড়িতে টিভি ভালো দেখাও বা নেট আছে বা অ্যান্টিনা আছে, তাদের বাড়িতে গিয়ে তোমরা অন্ততপক্ষে ক্লাসটা করবা। তো প্রায় সময় বলে হয়তো কেউ করে, ম্যাক্সিমামই করার চেষ্টা করে, কারণ গার্জিয়ানও তো দেখতেছে বাচ্চারা কিন্তু বসে আছে।
গার্জিয়ানরা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে অনেক টেনশনে আছে, যারা তো পিছিয়ে যাচ্ছে। বিশেষ করে স্যার যে বললো প্রান্তিক যোগ্যতাগুলো যে ক্লাসে অর্জন করার কথা আসলে কিন্তু সেগুলো অর্জন হচ্ছে না। আর আমাদের বাচ্চারা আনুষ্ঠানিক শিক্ষায় এরা শিক্ষিত, এরা কিন্তু ঘরোয়া শিক্ষায় শিক্ষিত না। আনুষ্ঠানিক শিক্ষায় এরা আনন্দ পায়, যেমন ক্লাসে অনেক কিছু শিখে, এরা গান গায়, এরা খেলাধুলা করে, তারপরে বিভিন্ন ড্রয়িং করে, অনেক এগুলা কিন্তু বাড়িতে ওনারা পাচ্ছে না। তো এই করে মনে করেন সুবিধার চেয়ে যে ক্লাস আমাদের আনুষ্ঠানিক শিক্ষা হচ্ছে না, ক্লাস হচ্ছে না, সুবিধার চেয়ে কিন্তু অসুবিধাটাই বেশি। যদি আমাদের সব বাচ্চাদের গার্জিয়ান সচ্ছল থাকতো, তাহলে আমার মনে হয় এই অনলাইন ক্লাস, সংসদ টিভি ক্লাস করলে বাচ্চারা প্রান্তিক যোগ্যতাগুলো যে ক্লাসে করার কথা সেগুলো অর্জন হয়ে যেত। ধন্যবাদ। আসলে ম্যামের সাথে আমি একমত, কারণ এক এক জায়গায় কিন্তু এক এক রকম না। যেমন ঢাকার পরিবেশ আর আমার গ্রামের পরিবেশ, একদম তেঁতুলিয়ার পরিবেশ এক না। তো সেখানে হয়তো পরিবেশের কারণে বা আবহাওয়া অথবা সিচুয়েশন অথবা সামাজিক কারণে তারা পাঠক্রমটা সেভাবে দেয়। অনেক জায়গায় হয়তো অনলাইনের ক্লাস খুব ভালো করে, অনেক জায়গায় হয়তো দেখা গেছে হোম ভিজিট ভালো করতেছে, অনেক জায়গায় হয়তো শীট দিতেছে, শীট ভালো করতেছে। অর্থাৎ যেখানে যেটা করতেছে শিক্ষকরা এই মুহূর্তে আমি মনে করব যে করোনাকালীন সময়ে তারা শ্রেষ্ঠ যোদ্ধা, তারা নিজে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত প্রণীত হয়ে এখন কাজগুলা করে যাচ্ছে। এখন রেহানা পারভিন ম্যামের কাছে আমার একটা প্রশ্ন না, জাস্ট আমরা জানাশোনা জন্য প্রশ্ন করবো। সেটা হচ্ছে বর্তমানে সরকার কিন্তু আমাদের যে শিক্ষণ ফল অর্জন হয়েছে কিনা সেটা যাচাই বা বুঝার জন্য একটা ক্রাইটেরিয়া মাত্রক আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছে। তো অ্যাসাইনমেন্টটা ছেলে মেয়েরা সোজা মানে তার নিজের মতো করে লিখবে, নিজের মতো করে লিখে আমাদের কাছে জমা দিবে। সেটা কোথাও কোনো A4 অথবা অফসেট পেপার অথবা শুধুমাত্র ফ্রন্ট পেজ এই ধরনের কোনো কিছু কিন্তু উল্লেখ করা নাই। জাস্ট সাদা কাগজে লিখে প্রথম পৃষ্ঠা হয়তো কয়েকটা তথ্য দরকার লাগে, শেষ তথ্যটা হয়তো দিবে, অথবা প্রথম পৃষ্ঠা হয়তো তথ্যটার প্রয়োজনে এটাকে ডিজাইন বা কোনো কিছু করার দরকার লাগবে, সেটাও তার নিজের আনন্দ মাধুরী মিশিয়ে নিজের কলম কাঠমিচিলটা করতে পারে। কিন্তু প্রচলিত ভাবে আমরা এটাই হওয়ার কথা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটতেছে। এটা খুব অল্প সংখ্যায়, খুব কম, কিন্তু তারপরেও আমাদের এই আমরা চাচ্ছি না যে এই বিতর্কটা আসবে কেন, যে অ্যাসাইনমেন্টের ব্যাপারটা। তো এই ক্ষেত্রে আমাদের শিক্ষকদের করণীয় কি? রেহানা পারভিন ম্যাম, আপনি যদি একটু সহযোগিতা করেন আমাদেরকে। অবশ্যই স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আপনি যে প্রশ্নটা রাখলেন, আমার মনে হচ্ছে যে গত যে আমরা দেখলাম ৭১ টিভিতে এটা নিয়ে একটা অনুষ্ঠান হয়েছে, তো টক শো হয়েছে, সেটা আমরা দেখেছি। ধন্যবাদ স্যার। আসলে স্যার আমরা প্রথমে এবং সবসময় বলে থাকি যে আমাদের কাজ করতে হচ্ছে এমন এক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের হয়তো নুন আনতে পান্তা ফুরোয়, এ ধরনের একটা জি এই যে নুন আনতে পান্তা ফুরায়, এই যে এ ধরনের শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে গিয়ে আমরা যদি অ্যাসাইনমেন্টের বেলায় আমরা A4 সাইজের পেজগুলো দিতে বলি, তো এটার যে প্রাইস এবং ওদের যতগুলো সাবজেক্টের অ্যাসাইনমেন্ট আমাদের জমা দিতে হচ্ছে আমাদের কাছে ওদের, তো স্যার এখানে অনেকটা টাকার দরকার হয়। তারপরে একটা অফসেট পেপার কিন্তু প্রায় ২ টাকা, এবং সেটা যদি শুধু ফ্রন্ট পেজ করে লেখে তাহলে তারা আরো বেশি আয়তনে কিন্তু বিশাল হয়ে যাবে। আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা হিসাব করলে এবং এই টাকার হিসাব করলে কিন্তু অনেক চেঞ্জে আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে অবস্থানটা চিন্তা করতে হবে। আমি এই জন্য বলবো যে স্যার আসলে এ ধরনের আমার মনে হয় সরকার প্রধানরাও এভাবে যে আমাদের মাউসি থেকে যেটা নির্দেশনা দেয়া হয়েছে সেটাতেও হয়তো এভাবে এতটা গাঢ় করে বলা হয় নাই যে A4 সাইজের খাতাটাই লাগবে বা এই পেজটাই লাগবে। তো আমি বলতে চাচ্ছিলাম স্যার যে এই যে করোনা আমাদের আর্থিক দিক দিয়ে কিন্তু অনেক ক্ষতি করে দিয়েছে, এটা কিন্তু আমাদের মানতেই হবে। স্যার আমরা অনেকেই কিন্তু ঘরে চাল নেই, অনেকের কিন্তু খাবার নেই, অনেকের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এই কারণে স্যার আমি আমার প্রতিষ্ঠানে আমি বলে দিয়েছি যে তোমাদের A4 সাইজ কোনো খাতা নয়, এবং আমরা প্রতিষ্ঠান থেকে উপরের যে কভার পেজটা, সেই কভার পেজটাও আমরা কিন্তু ওদেরকে করে দিয়েছি। করে দেওয়ার পরে ওরা শুধু ভেতরে আমরা বলেছি যে তোমাদের যে খাতা আছে সেখানেই তোমরা লিখবে।
কারণ এখানে আমরা ওদের যদি চাপ প্রয়োগ করি তাহলে ওদের একটু বার্ডেন হয়ে যায়, কারণ ওদের পরিবার আমি জানি, আমি যেখানে চাকরি করি সেটা আমার নিজের এলাকা, আমার দেশ, সেটা আমার বাবার এলাকা। তো সেখানে স্যার আমি দেখেছি ওদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে আমি চিনি, এই কারণে আমি জানি যে ওদের যদি এ ধরনের একটা চাপ সৃষ্টি করে দেই এবং ওদের উপর চাপিয়ে দেই তাহলে ওরা পারবে না, ওদের গার্জিয়ানদের অনেক কষ্ট হবে। এই কারণে স্যার আমি এই ধরনের A4 সাইজের কোনো খাতা এই ধরনের কোনো কিছু বলিনি, বলেছি যে তোমাদের যে পেজগুলো আছে সেটাতেই তোমরা অ্যাসাইনমেন্ট গুলো লিখে আমাদের কাছে জমা দিবে। এবং স্যার উপরের যে কভার পেজটা ওরা অনেকে করতে পারবে না, যার কারণে আমরা কিন্তু এটা করে দিয়েছি অনেকটা, এবং বলেছি যদি নমুনা করে কেউ ভালো করতে পারো সেটা করতে পারো। এই কারণে স্যার আমি মনে করি যে এই যে নমুনা করতে পারো এটার জন্য কি কোনো কম্পিউটার অথবা কোনো গ্রাফিক্সের কাজটার দরকার আছে? স্যার এটা কম্পিউটারে যদি আমরা একটু কম্পোজ করে নেই বা আমরা এমনও করতে পারি, যেমন পাওয়ার পয়েন্টে যদি আমরা সেই ডিজাইনটা করে নিয়ে তারপর আমরাও কিন্তু বের করতে পারি। এটা যে এটা তো ম্যাম ইচ্ছা করলে একটা ছাত্র নিজেও ডিজাইন করতে পারে, নিজেও তার ক্লাসটা নিজেও প্রথম পৃষ্ঠাটা ডিজাইন করতে পারে। প্রথম পৃষ্ঠাটার মধ্যে কিন্তু তথ্যগত যে ব্যাপারটা আছে যেটা নিয়ে বেশি কথা আসছে, যে প্রথম পৃষ্ঠাটা নিয়ে, প্রথম পৃষ্ঠাটার ব্যাপারে আমাদের মাউসি কর্তৃপক্ষ যে নির্দেশনাটা দিয়েছে এখানে দেখেন একদম 5 নম্বরের নির্দেশনাটা স্পষ্ট উল্লেখ করা আছে, অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যে কোনো কাগজ ব্যবহার করলেই চলবে, তবে কভার পৃষ্ঠায় নাম, রুল, বিষয়, সাবজেক্ট আর কি, অ্যাসাইনমেন্টের শিরোনাম তা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। এই কথাটা এই কারণে আমি এখানে আমরা একটা নমুনা কপি দিয়ে দিয়েছি ওদের, ওরা ওইটা দেখে ওরা বাকিগুলো করে নেবে। এখন ওদেরকে এভাবে বলে দেওয়া হয়েছে যে আমরা যেভাবে করে দিলাম তোমরা যদি এর চাইতে সুন্দর করতে পারো, ভালো ডিজাইন করতে পারো, অবশ্যই তোমাদের ধন্যবাদ দেব এবং চেষ্টা করো তোমরা দেখো তো একটু ভালো করে করতে পারো কিনা। এই জন্য আমরা একটা নমুনা কপি একটা দিয়েছি এবং ওদের বলেছি যে এ ধরনের যদি করতে পারে। তো স্যার কভার পেজটা যেটা লেখা লাগবে অবশ্যই আমাদের একটু নমুনা ওদের হেল্প করতেই হবে, কারণ তা না হলে তো ওরা আবার সেটা বুঝবে না, হয়তো বা একটু ভুল করতে পারে। এই কারণে স্যার আমি বলবো যে সারা বাংলাদেশে যেভাবে প্রশ্ন করা হয়েছে সেভাবে যদি কভার পেজটা দিয়ে দিত তাহলে এটার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্বতা কোনো কিছুই থাকতো না, বাচ্চারাও ফ্রেশ থাকতো, যে সবার একই কভার পেজ লেখার নিয়ম, সবার একই। নির্দেশনাটা স্পষ্ট যেটা বলা করেছে তথ্যগুলো দিলে যথেষ্ট, এখানে কিন্তু বলে দেয় না যে কম্পিউটারে গ্রাফিক করতে হবে, কম্পিউটার রুমারে যেতে হবে, করতে হবে, A4 সাইজে, এই কথা কিন্তু বলা হয় নাই। ওটা সাদা কাগজে লিখলেও চলবে, ওটা যে সেই কাগজে লেখে সেই কাগজে লিখলে চলবে, শুধু ওই নমুনাগুলো যে এটা থাকতে হবে, যে শ্রেণী থাকতে হবে, এক্স্যাক্টলি এই ঘরগুলো শুধু একটু দিয়ে দিলেই হবে, ওরা ওদের মতো করে নিতে পারবে। এই জন্য আমরা একটা করে কপি দিয়ে দিয়েছি এবং ওরা বাকিগুলো করে নিয়েছে ওগুলো দেখে দেখে। রেনা পারভিন ম্যাম, আপনি যদি এই করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে চান, এই মুহূর্তে আপনার কি কি প্রয়োজন বলে মনে করেন, মানে আরো কি কি সাপোর্ট নিডেড প্রয়োজন মনে করেন, এবং সরকার থেকে আপনি কি কি প্রত্যাশা করতেছেন এখন এই মুহূর্তের জন্য? ধন্যবাদ স্যার। আমি বলবো স্যার যে আমরা যারা এই করোনার শুরু থেকে এই পর্যন্ত ক্লাস নিয়ে যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি, আমাদের যদি সামান্য একটু উৎসাহ, ধন্যবাদ এ ধরনের কিছু পাই তাতেও আমরা অনেক খুশি স্যার। এবং স্যার আমি আরেকটা জিনিস বলবো যে আমাদের এই যে শিক্ষার্থীরা যারা দেখতে পারে না, ক্লাস দেখতে পারে না, তো তাদের জন্য যদি এমবিটা কোনোভাবেই যদি সম্ভব হয় শিক্ষার্থীদের জন্য এমবি খরচটা যদি একটু কমিয়ে দেওয়া হয়, যে ওরা যেন ঘরে বসে দেখতে পারে, বা এমন কিছু করা হয় যেমন সংসদ টিভিতে ঘরে বসে দেখতে পাচ্ছে, তারপরেও কিন্তু এটা একটা বিশেষ চ্যানেল যেটা নেট ইউজ করা হচ্ছে, মানে ডিশের লাইন ইউজ করা হচ্ছে, এ ধরনের না হয়ে যদি বিটিভিতে হতো, এ ধরনের একটা টিভি হতো যে বিটিভিতে এটিনা দিয়েই দেখতে পাচ্ছে, এ ধরনের হতেও পারতো। বা আমাদের এই শিক্ষার্থীরা যাতে ঘরে বসে আমরা যে কষ্ট করে ক্লাস নিচ্ছি এটা যদি দেখে ওরা একটু উপকৃত হতে পারতো, এই ব্যবস্থাটা যদি আমাদের সরকার করতেন, সরকার অনেক করেছেন, কারণ এটা আমরা আসলে না স্বীকার করে পাচ্ছি না, কারণ এই যে যারা আমরা শিক্ষকরা কষ্টে আছি তাদেরকেও কিন্তু এগুলো করেছে।
মানে যেভাবে হোক টাকা দিয়ে বিকাশ করে এভাবেও কিন্তু আমাদের সহযোগিতা করেছেন। এই কারণে আমি অস্বীকার করতে চাচ্ছি না। তারপরেও আমরা আবদার করছি যে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী যেন ঘরে বসে আমাদের ক্লাসগুলো ওরা দেখতে পারে এবং ওরা আপনি কিন্তু ম্যাম একদম একটা বড় উদাহরণ দিয়েছেন বা বড় বড় পরিবেশ দিয়েছেন। আপনি কিন্তু আপনি নিজের জন্য কিছু জানেন, ছেলে মেয়েদের জন্য চেয়েছেন, কিন্তু আমার প্রশ্নটা ছিল এই সিচুয়েশনে যুদ্ধ করতে কিন্তু অস্ত্র লাগবে, এখন শিক্ষকের কিন্তু অস্ত্র দরকার। সেই শিক্ষকের অস্ত্র কিন্তু আর যুদ্ধের অস্ত্রের মতো না, আমাদের অস্ত্র হবে আমাদের শিক্ষার যে টুলস গুলা, শিক্ষার যে ম্যানুয়াল গুলা, শিক্ষার যে লেসন গুলা, সেগুলা বাচ্চাদের কাছে পৌঁছানোর জন্য যে ব্যবস্থা থাকা দরকার। আপনার ল্যাপটপ, মডেম বা ওয়াইফাই বা এই ধরনের লজিস্টিক সাপোর্ট অথবা ক্যামেরা বা প্রত্যেকটি স্কুলের মধ্যে যদি একটা একটা করে স্টুডিও তৈরি করে দেওয়া হতো, যে আমার প্রয়োজনের স্টুডিওতে যাই ক্লাসটা রেকর্ডিং করে দিতাম, রেকর্ডিং করে ক্লাসটা আমি তারপরে অনলাইনে অথবা বাচ্চাদেরকে পৌঁছানোর যে কোনো একটা ব্যবস্থা করতাম। এর জন্য আপনি সরকারের কাছে অথবা আপনি এই পর্যায়ে আসতে কিন্তু আপনি মোটামুটি শ্রম মেধা কম করে নেই, অনেকটাই চেষ্টা করেছেন এবং আপনার যে আগ্রহ এবং আপনার এই প্রচেষ্টার কারণে কিন্তু আপনি, কিন্তু সেই তুলনায় আপনার কিন্তু আবার আপনার পাশেই কিন্তু আরো আপনার সহকর্মী আছেন, তারা কিন্তু আপনার মতো এতটা উদ্যমী হয়ে এতটা স্বতঃস্ফূর্ত হয়ে কিন্তু এতটুকু পর্যায়ে আসতে পারে নাই। তো তাদেরকেও কিন্তু আসতে হবে, আমাদের সহকর্মীদের কিন্তু আপনাদের মতো আসতে হবে। তো তাদের জন্য আপনি সরকারের কাছে অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কি প্রত্যাশা করেন? স্যার আমি বলছি যে যেমন আমার ঘরে ওয়াইফাই আছে, কিন্তু অনেক শিক্ষকের ঘরে কিন্তু ওয়াইফাইটা নেই। তারপরে তাদের কিন্তু একটা ক্লাস করার জন্য কিন্তু অনেকটা এমবির দরকার হয় স্যার। তো এই যে এমবি গুলো যদি আমরা এই সাপোর্টটা যদি সরকারের কাছ থেকে পেতাম, যে আমরা অনায়াসে ক্লাসগুলো নিতে পাচ্ছি এবং ক্লাসগুলো আমরা পৌঁছে দিতে পাচ্ছি, এটা কিন্তু আমরা খুশি হতাম এবং ভালো হতো আর কি। এজন্য আমি বলবো যে শিক্ষার্থীদের পাশাপাশি আমরাও যদি সরকারের কাছ থেকে সামান্যতম একটু উৎসাহ উদ্দীপনা এবং একটু হেল্প পেতাম, অবশ্যই আমরা খুশি হতাম। এবং আমাদের অনেক শিক্ষকরাই স্যার তাদের ইচ্ছে আছে অনলাইন ক্লাস নেওয়ার জন্য, হয়তো বিভিন্ন কারণে তারা কিন্তু নিতে পারছে না, কারণ তাদের এমবি খরচটা, একজন শিক্ষক কয় টাকাই বা বেতন পাচ্ছেন, তারা এর থেকে সাংসারিক খরচ, তারপরে ছেলে মেয়ে মানুষ করা, পুরো জিনিসটা করে কিন্তু আমরা এই অনলাইনের দিকে বা বাড়তি যে খরচটা, এটা কিন্তু আমরা করে থাকি। এই কারণে স্যার আসলেও একজন শিক্ষকের যদি একটু সহযোগিতা পেতাম তাহলে অবশ্যই ভালো হতো স্যার। ধন্যবাদ ম্যাম। আমি আর ঠিক সেম প্রশ্ন, কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন। আমাদের রত্নারানী রায় কিন্তু প্রধান শিক্ষক আর কাজে এবং প্রাথমিক বিদ্যালয়ের, তো একই প্রশ্ন, প্রেক্ষাপটটা ভিন্ন। সেটা হচ্ছে আপনি আপনার কর্তৃপক্ষের কাছে কি কি সুযোগ সুবিধা প্রত্যাশা করেন, যে করার কারণে আপনি হয়তো এখান থেকে ছেলে মেয়েদেরকে আরো ভালো লেসন দিতে পারবেন অথবা পাঠদান করাতে পারবেন। আসলে আমাদের তো মনে করেন যে অনলাইনের ক্লাস নেওয়ার মতো বাচ্চাই কম, বুঝছেন নি, বাচ্চা কম। এখন তো আর এটা বলা যাবে না যে এই যে অ্যান্ড্রয়েড মোবাইল বাড়ি বাড়ি দেওয়া যাবে, এটা তো সম্ভব না সরকারের পক্ষে, কথা বুঝছেন না। তারপরে মনে করেন যে এরপরেও যদি ওই যে উনি যে বললো যে টিভি, যেমন ডিশ ছাড়া যদি টিভিতে দেওয়া যায়, যে বিটিভিতে দেওয়া যায়, বাচ্চারা দেখলো। সেটা প্রাথমিকের জন্য হয় এবং মাধ্যমিকের জন্য হয়, উচ্চ মাধ্যমিকের জন্য হয়, কিন্তু সেটা অপ্রতুল এবং অনেক জায়গায় হয়তো সঠিকভাবে যাচ্ছে না আর কি। ওনারা যদি এরকম করতো যে যেমন উপজেলায় যদি এরকম করতো যে টিচারদেরকে ভাগ করে দিত, যে আপনারা যে প্রতিদিন ডিজিটাল একটা রুম তৈরি করতো, বুঝছেন, উপজেলায় রুম তৈরি করে এখানে আপনারা ক্লাস নিবেন, তাহলে কিন্তু টিচারদের পক্ষে এটা সুবিধা হয়ে গেল। এবং নির্দিষ্ট ভাবে বলে দিত, যে স্পেসিফিক বলে দিত যে আপনি আজকে ক্লাস নিবেন, আপনি আজকে ক্লাস নিবেন। আমার মনে হয় এটা খুব সুবিধা হতো আর কি। না, আপনার ইয়ে যে মানে আপনি যেটা চাচ্ছেন যে একটা ডিজিটাল স্টুডিও দরকার এই মুহূর্তে, আসলে আমরা করোনা পরবর্তীকালীন শিক্ষা পরিচালনা করার জন্য এখন যেভাবে এগিয়ে গেছি, যদি এই করোনার সিচুয়েশন চলে যায়
কিন্তু আমাদের যে শিক্ষার যে পরিবর্তন আসছে সেটা কিন্তু থামবে না, বরঞ্চ আরো অগ্রগতি হবে। সেই ক্ষেত্রে এখন সময় এসেছে যে এই সিচুয়েশনে, অর্থাৎ স্বাভাবিক পাঠদান এবং অনলাইন পাঠদান দুটোই কন্টিনিউ করার জন্য, এবং দুটোই আমাদের প্রয়োজন আছে। এবং আপনারা যেটা বলছেন যে অনেক জায়গায় যে মোবাইলের নেটওয়ার্কের ব্যাপারটা, মোবাইলের ব্যাপারটা, এটা একটা বাস্তব ইয়ে। তবে অনেক ক্ষেত্রে আবার আমি নিজে যেটা দেখেছি ফিল্ডের মধ্যে, অনেকের কিন্তু মোবাইল আছে কিন্তু তার এই পাঠদানে আগ্রহ নাই, মানে পাঠ রিসিভ করার আগ্রহ নাই। সেটার জন্য আমাদের যে অভিভাবক, হ্যাঁ, যে অভিভাবক যারা সচেতন তো ওয়েলকাম, কিন্তু আমি যেটা নিজে দেখেছি আর কি, যে অনেক অভিভাবক অসচেতনার কারণে তাকে হয়তো সেভাবে গাইডটা দিচ্ছে না। তাকে হয়তো মোবাইলটা দিচ্ছে কিন্তু তাকে মোবাইলটার সঠিক ব্যবহারটা হয়তো করাচ্ছে না। তাকে হয়তো দিচ্ছে হয়তো অনলাইনে ক্লাস করবো, সে হয়তো গেম নিয়ে ব্যস্ত আছে। তো এই যে সিচুয়েশনকে উঠে আসার জন্য আমরা কি দরকার, অর্থাৎ যাদের নাই সেটা আমাদের ধন্যবাদ আপনাকে, আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা। এটার জন্য আমাদেরকে অবশ্যই অভিভাবকদেরকে বলতে হবে যে আপনার ঘরে তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এখন আপনার বাচ্চা কি ক্লাস নিচ্ছে কি নিচ্ছে না আপনি কিন্তু একটু খেয়াল করবেন, বা ওই সময়টা আপনি ওর পাশে থাকবেন, হয় থাকবেন মা, না হয় থাকবেন বাবা, অথবা বড় ভাই বোনও থাকতে পারে, ওনারা একটু দেখবেন ওই সঠিক সময় ওকে বলে দিতে হবে। এখন কিন্তু তোমার ক্লাস চলছে, ওনাদের শিক্ষকরা গার্জিয়ানদেরকে বলবে যে আপনার বাচ্চা যখন ক্লাস নিচ্ছে, ও তো ছোট মানুষ, ও তো একসময়, ওদেরকে তো আমরা খেলার ছলে শিখাই, তো ওরা তো একসময় বলতে পারবে যে আরে একসময় মনে থাকবে না যে আমার এখন ক্লাস আছে, তখন গার্জিয়ানরা তাদেরকে স্মরণ করে দিতে হবে এবং সঠিক টাইমটা বলে দিতে হবে এমন সময় কিন্তু তোমার ক্লাস আছে, এবং ওই সময়ে তাদেরকে মোবাইলটা হাতে দিয়ে মোবাইলটা যেভাবে ক্লাস করতে পারবে সেই ব্যবস্থাটা ওদেরকে করে দেওয়া উচিত। এবং এটা শিক্ষকরা অভিভাবকদেরকে এই কথাগুলো বলবে এবং উৎসাহ দিবার এই ব্যাপারে। ধন্যবাদ। আমাদের যে প্রথম যে গাইডটা সেটা কিন্তু অভিভাবকের পক্ষ থেকে আসতে হবে এই মুহূর্তে আমি মনে করব অভিভাবক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। কারণ এখন আপনার সাথে যদি আর একটু অ্যাড করার জন্য আমি দেখতেছি আমাদের স্ক্রিনে অনেক দর্শক কিন্তু রেহানা পারভীন ম্যামকে অভিনন্দন জানিয়েছেন। তো বুঝতে পারছি স্যার ম্যাম অনেক জনপ্রিয়। এখন আমি যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে আমাদের রত্নারানী রায় ম্যামের পাশাপাশি আপনি কিন্তু একজন অভিভাবক হিসাবে আপনার কি কি দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করেন যে আপনার? আবার কিন্তু আরেকটা জিনিসও চিন্তা করতে হবে, আমার একটা বাচ্চা কিন্তু একদম গণ্ডির ভিতরে চলে আসছে, তার যে একটা পরিবেশ থাকার দরকার সে পরিবেশটা কিন্তু নাই। তো এই পরিবেশের ভিতরে মানে টোটালি এই পরিবেশের ভিতরে একজন অভিভাবক কিভাবে তার বাচ্চাকে টেক কেয়ার করবে, এই পরিবেশটাকে টেক কেয়ার দেওয়ার জন্য। এখন যদি পরিবেশটা তার একটা বদ্ধ করে যদি থাকে, যদি তাকে যদি বিনোদনের কোনো ব্যবস্থা না থাকে, আসলে জিনিসটা চিন্তা করার ব্যাপার যে তার মেন্টালিটির অবস্থাটা কি হবে, সে কোন দিকে যাচ্ছে, তার চিন্তা চেতনা কোন দিকে যাচ্ছে। এই যে এটা একটা আমি মনে করবো এটা একটা যুদ্ধক্ষেত্র। তো এইখান থেকে উত্তরণের জন্য অভিভাবক হিসাবে আমার সন্তানের কি কি কাজ আমি করতে পারি বলে মনে করেন? অভিভাবক, নট ফর টিচার। আমি এখন ধরে নিব আপনি শিক্ষক না, আর আপনি একজন অভিভাবক। জি রেহানা পারভীন ম্যাম, আপনি যদি অভিভাবক হিসাবে সন্তানের দায়িত্ব কর্তব্য এই সিচুয়েশনের ব্যাখ্যা করেন। অভিভাবক হিসেবে আচ্ছা ম্যাম বলো, দুজনেই। হ্যাঁ, অভিভাবক হিসেবে আমি বলবো আমাদের প্রথমত এদেরকে সময় দিতে হবে, প্লাস এদের সাথে আপনার ইনডোর খেলা তো অনেক কিছু আছে। আমি অভিভাবক হিসাবে এদের সাথে খেলাধুলা করব, পড়ার সময় পড়তে বসবো, তারপরে খেলাধুলা যে এই টাইমে তোমরা দুইজন থাকলে যে তোমরা দুইজন একটু খেলো, আমি একটু আসি, ওদেরকে আবার ছেড়ে দিলাম। আমি তো একটু অংশগ্রহণ করলাম প্রথমে, আর আমার তো সবসময় এদের সাথে খেলার মতো সময় নাও থাকতে পারে, তখন কি করলাম আমি একটু যোগদান করে এদেরকে বললাম ঠিক আছে এখন তোমরা খেলো, আমি একটু আসতেছি। হ্যাঁ, তখন আমি আমার গিয়ে কাজ করলাম। অনেক সময় দেখা যাচ্ছে একটু বাইরে এমন জায়গায় যাব যেখানে নাকি জনগণ কম বা এখানে কোনো রিস্ক নাই, একটু বাচ্চাদেরকে নিয়ে সাবলীল ভাবে সুন্দরভাবে, যাতে এখানে কোনো জনসমাগম নেই, সেখানে একটু ঘুরে আসলাম, বা মাঠে গিয়ে একটু ওদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করে ওরা ছেড়ে দিলাম যে এখন তো এখানে কেউ নেই, তোমরা একটু দৌড়াও।
এভাবে বাচ্চাদেরকে, মোট কথা বাচ্চাদেরকে এখন অভিভাবকরা সময় দিতে হবে, তাদের মন মানসিকতা ভালো করতে হলে তাদেরকে সময় দিতে হবে। জি রেহানা পারভীন ম্যাম, ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। ম্যাম অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি মনে করি স্যার একজন বাবা মা একজন সন্তানের সবচাইতে ভালো বন্ধু। স্যার আমার ছোটবেলা থেকে আমি বলতে পারি যে আমার ছোটবেলায় আমার মা এমন কোনো কথা নেই যে আমাদের সঙ্গে শেয়ার করতেন না, এবং আমরা এমন কোনো কথা নেই যে আমার মায়ের সঙ্গে আমরা শেয়ার করতাম না। তো আমার মা ছিলেন আমার সবচাইতে ভালো বন্ধু এবং শ্রেষ্ঠ বন্ধু। এই জন্য স্যার আমি মনে করি যে একজন অভিভাবক, বিশেষ করে বাবার চেয়ে মা, তিনি অবশ্যই তার সন্তানের সবচাইতে ভালো বন্ধু এবং বন্ধু সুলভ আচরণ তার সঙ্গে করতে হবে। এবং এই যে করোনাকালীন সময়ে আমাদের কোমলমতি শিক্ষার্থী বা আমার সন্তান, এদের মন কিন্তু ভেঙে যাচ্ছে, কারণ ওরা একঘেয়েমিপনায় চলে আসছে। এই একঘেয়েমি দূর করার জন্য অবশ্যই একজন অভিভাবককে তার সময় দিতে হবে। যেমন স্যার আমরা যারা বাইরে কাজ করি, আমরা যারা চাকরিজীবী, তারা কিন্তু বেশিরভাগ সময়টা আমাদের সন্তানকে দিতে পারি না, কিন্তু এই করোনাকালীন সময় কিন্তু ওকে আমরা এই সময়টা দিতে পারছি। এবং আমি মনে করছি যে যারা শিক্ষক তারা তো অবশ্যই, এবং যারা বাইরে অন্য চাকরিতে আছেন তারা যদি বাইরে জানো তারপরে যতটুকু সময় পান তাদের নিয়ে কিন্তু একটু সৃজনশীল কাজের মধ্যে যুক্ত থাকতেই পারেন। কেউ কবিতা আবৃত্তি করাতে পারেন, কেউ গান শেখাতে পারেন, কেউ ধর্মীয় কোরআন এ ধরনের আলোচনা শিক্ষা দিতে পারেন। এই যে স্যার এ ধরনের কিছু কাজ কিন্তু আমরা করতে পারি। তারপরে যারা মেয়ে সন্তান আছেন, ছেলে সন্তান যারা, সবাইকে কিন্তু আমরা ঘরের ছোট ছোট কাজ কিন্তু ওদের দিয়ে করাতে পারি। যেমন স্যার আমি একটা উদাহরণ দিই, আমার মেয়ে কিন্তু মেডিকেলের এই 3rd ইয়ারে পড়ে, কিন্তু ও কিন্তু রান্না বান্না কোনো কিছু পারে না। তো এই যে করোনার সময় স্যার আমি ওকে রান্না শিখিয়েছি। জি, তো আমি ওকে রান্না শিখিয়েছি। তারপরে ওর যখন ক্লাস হয়, ও মাঝে হয় যে অনলাইনে আবার কি ক্লাস নেব, আমি ওর পাশে বসে থেকেছি, পাশে বসে বলেছি যে তুমি ক্লাস করো, দেখো ম্যাম কত সুন্দর করে বোঝাচ্ছেন বা স্যার কিভাবে বোঝাচ্ছেন, একটু ক্লাস করো। তো ও ক্লাস করছে। যখন ওকে দেখছি মনমরা হয়ে ঘরে বসে থাকছে, তখন আমি পাশে গিয়েছি, আমি ছোট্ট একটা কবিতা লিখেছি, বলছি দেখো তো মা এই কবিতাটা কেমন হয়েছে, তুমি লেখো তো, একটু দেখো তো তুমি 2 লাইন 4 লাইন লিখতে পারো কিনা। এই যে এইভাবে স্যার ওকে কিন্তু আমি উৎসাহ দিয়েছি, একঘেয়েমিপনা কিন্তু আমি দূর করেছি। এবং এভাবে আমাদের যারা আমরা অভিভাবক আছি, আমাদের সন্তানের সঙ্গে খেলতে পারি, আমরা সেলাইয়ের কাজ শেখাতে পারি, তারপরে ঘরের টুকিটাকি কাজ শেখাতে পারি, এবং ঘরের ভেতরে আমাদের কিন্তু নিজের পরিবার এবং আমরা নিজেরাই, এখানে কিন্তু আমার স্বাধীনতা। অতএব এখানে কিন্তু আমি তাদেরকে যে কোনো ভাবেই পরামর্শ দিয়ে, খেলাধুলা দিয়ে, গান শেখাতে পারি, বা অন্য ধরনের সবকিছুর সঙ্গে যুক্ত করে ওর একঘেয়েমিপনা কিন্তু আমি দূর করতে পারি। আমি যেমন আমার মেয়েকে রান্না শিখিয়েছি, ঘরের কাজ টুকিটাকি একটু শিখিয়েছি। একদিন বুয়া আসলো না, তো আমরা দুজনে কিন্তু কাজগুলো সেরে ফেলছি। এই যে অভ্যাসটা করছি, এটাও কিন্তু স্যার সময় ভালো কাটছে এবং ও কিন্তু কিছু শিখতে পাচ্ছে। আমি মনে করি আমাদের ম্যামের সাথে আমার একমত। আমি যেটা দেখেছি আর কি, যে বাংলাদেশে যত শিক্ষিত বেকার আছে, মানে আমার দেখা আর কি, এটা হয়তো বাংলাদেশে আমি এতটা রিসার্চ পাই নাই, সেটা হচ্ছে যারা বেকার তারা কিন্তু শিক্ষিত বেকার, এর মূলত কারণ হচ্ছে তারা কর্মবিমুখ। এখন যদি তাদের পরিবারগত থেকেই যদি তারা কোনো সৃজনশীল কাজ অথবা পারিবারিক কাজ অথবা তার হাতে যে কাজগুলা থাকে, টেকনিক্যাল কাজ হতে পারে, আমাদের কৃষি কাজও হতে পারে, কৃষির সাথে সম্পর্কিত অন্যান্য খামার প্রজেক্টের কাজ হতে পারে, বা কম্পিউটারেরও কোনো প্রজেক্ট জাতীয় কাজ থাকতে পারে, আউটসোর্সিং এর কাজ থাকতে পারে, অর্থাৎ যে যেটা হোক, আমার যে যে লেভেল, কেউ যদি গাড়ি মেরামতের কাজ করে নো প্রবলেম, অর্থাৎ তারা যদি টেকনিক্যাল কাজে যদি সংযুক্ত থাকে এবং সে যদি এখন থেকে গড়ে ওঠে, তখন কিন্তু সে ভবিষ্যতে বেকার হবে না, এবং যে শিক্ষিত বেকারদের সবচেয়ে বড় রোগটা সেটা হচ্ছে ফ্রাস্ট্রেশন, সে কিন্তু আর ফ্রাস্ট্রেশনে ভুগবে না। এদিক থেকে কিন্তু এই মুহূর্তে যদি আমরা অভিভাবক হিসাবে তাদেরকে এই সাপোর্টটা করি, আমার মনে হয় অনেকটা এগিয়ে যাবে। আমাদের আজকে 2 জন অতিথি এসেছেন, তারা দুজনই স্বনামধন্য শিক্ষক, আমিও কিন্তু শিক্ষক। তো আমার যে অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে একটু শেয়ার করবো, সেটা হচ্ছে
প্রথম অ্যাসাইনমেন্টে আমি যে কয়েকটা অ্যাসাইনমেন্ট বাতিল করেছি, প্রায় 50% অ্যাসাইনমেন্ট আমি বাতিল করেছি, এবং অ্যাসাইনমেন্ট গুলা বাতিল করার আমার যে লজিস্টিক কারণগুলো ছিল, যে হাতের লেখা, অভিভাবকের হাতের লেখা, কথাটা খেয়াল করেন, এটা একটা মর্মান্তিক নৈতিকতা শিক্ষার বিষয় আছে। আমার ছেলে মেয়ে যা লেখুক, সে যেমন আমার একটা ছোট ছেলে আছে, তাকে যখন আমি পড়াই, সে যা লেখে তাকে আমি বলি ভেরি গুড, যা লিখে কিন্তু আমি তাকে ভেরি গুড বলি, কিন্তু এটা তাকে আমি ইন্সপায়ার করতেছি। কিন্তু আমি যদি নিজে লিখে দিই তাহলে কিন্তু তাকে শিক্ষা হচ্ছে না। আমার এই অ্যাসাইনমেন্ট গুলার মেজরিটি আমি যেটা দেখলাম, একজনের থেকে আরেকজনের দেখা দেখি করে লেখছে। তো দেখা দেখি লেখার আমি যখন তার অ্যাসাইনমেন্ট বাতিল করে দিছি, আমার কাছে অভিযোগ করছে কেন বাতিল করছে, আমি আবার লাল কালিতে ইন্ডিকেট করে দিছি রুল নাম্বার এতর সাথে এত মিল আছে, তখন কিন্তু তারা একদম হোয়াইট হয়ে গেছে। এই যে অবস্থানটা, অভিভাবকরা নিজে লিখে দিবে কেন? তারা তাকে গাইড দিতে পারে, সাবঅর্ডিনেট দিতে পারে, কিন্তু নিজে লেখার কোনো দরকার নেই। এই নিজে লেখার অর্থাৎ তাকে নৈতিক যে শিক্ষাটা দেওয়া দরকার, সে নিজে লিখবে। খারাপ লেখক মন্দ লেখক কোনো আপত্তি নেই, আমি কয়েকটা চেক করতে চাই, এটা ধরা গেছে আর কি, নাহলে আমিও কিন্তু এভাবে দেখতাম না কখনো যে এটা নিজের হাতের কিনা অপর হাতে কিনা, এটা কিন্তু আমিও কখনো কল্পনা করতাম না। কিন্তু এখন আমি অভিভাবকদের কাছে এই মেসেজটা বা এই প্রত্যাশাটা করি যে অ্যাসাইনমেন্ট আপনারা ছেলে মেয়েদেরকে তার স্বাধীন মতো লিখতে দেন, একদম তার টোটালি তার স্বাধীন। আপনার যদি প্রয়োজন হয় আপনি তাকে লজিস্টিক সাপোর্টটা দিতে পারেন, একটা বাজার থেকে বই কিনে এনে দিতে পারেন যে এই বইটার সাথে লিখতে পারো কিনা, দেখো এই বইয়ের সাথে তোমার টপিক্সের মিল আছে কিনা, একটা হ্যান্ড নোট কাটতে দিয়ে যদি বলতে পারো দেখো এই টপিক্সের সাথে তোমার মিল আছে কিনা, অনলাইনে রিসার্চ থেকে কোনো কিছু দিতে পারি কিনা যে এই টপিক্সের সাথে তোমার মিল আছে কিনা, এখানে তুমি অ্যাড করতে পারো কিনা, এরকম যদি দিতে পারেন ওয়েলকাম। কিন্তু কখনো এই কাজটা করবেন না যে নিজে লিখে দিবেন, এই প্রবণতাটা আমার মনে কোথাও নাই। আমি হয়তো অল্প পেয়েছি, কারণ আমিও কিন্তু একজন অভিভাবক। সেক্ষেত্রে আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই মেসেজটা আপনাদেরকে দিলাম যে আপনারা আমার মতো যেন এরকম ভুক্তভোগী না হন। আর আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসেছি। এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো যে আমাদের যে বর্তমানের যে শিক্ষণফল যাচাইয়ের যে একটা প্রক্রিয়া, সেই অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টটা আপনার যথাযথভাবে জমা অভিভাবকগণই সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করবেন, এবং সেই ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ তাদেরকে সাপোর্ট দিবে। আজকে এই অনুষ্ঠান শোনা এবং দেখার জন্য দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি, আমাদের রেহানা পারভিন ম্যামকে অভিনন্দন জানাচ্ছি, আমাদের শ্রীমতী রত্নারানী রায়কে, আমাদের আরেকজন অতিথি ছিলেন শাহাদাত হোসেন, ইন্টারনেটের কারণে হয়তো বিচ্ছিন্ন হচ্ছেন, অভিনন্দন তাকেও জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি আমাদের এই সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা নিয়ে আমার যে অন্তরালে কাজ করেছেন এম.এ. মারুফ সোহেল, নির্বাহী সম্পাদক শিক্ষার-আলো.com পত্রিকা, তো অভিনন্দন জানাচ্ছি। এবং পরবর্তীতে যদি আপনাদের চাহিদা এবং অবস্থার পরিপ্রেক্ষিতে আরো কোনো প্রশ্ন থাকে, আমাদের অনুষ্ঠান দেখুন, আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আল্লাহ হাফেজ ম্যাম, আসসালামু আলাইকুম। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, এবং শিক্ষার-আলো.com কে অবশ্যই ধন্যবাদ যা আমাদেরকে একটু কথা বলার সুযোগ দিয়েছেন, এবং এত সুন্দর একটা আয়োজনে আমরা যুক্ত হতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। স্যার, অবশ্যই আমরা শিক্ষার সঙ্গে সব সময় থাকব, এটাই আমাদের একমাত্র কামনা এবং মনের আশা। ধন্যবাদ স্যার। এবং দর্শক মণ্ডলী যারা দেখেছেন এই মুহূর্তে অনেকেই অনেক কমেন্টস করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ এবং প্রাণঢালা শুভেচ্ছা। বিশেষ করে আপনাকে বেশি কমেন্টস করতে, আপনি আপনার দর্শকদেরকে কিছু বলে তারপর দিবেন। অবশ্যই প্রিয় দর্শক, আমি দেখেছি আমার ক্লাস এবং আমার যে কোনো অনুষ্ঠানের সঙ্গে অনেকেই সবাইকেই থাকতে দেখেছি, এবং সবার মতিউর রহমান স্যার কিন্তু অনেকবার আপনাকে অভিনন্দন জানিয়েছেন, হারুনুর রশিদ স্যারও কিন্তু আপনাকে অভিনন্দন জানিয়েছেন। মতিউর রহমান স্যারকে ধন্যবাদ, রাবিয়া খাতুনকে ধন্যবাদ, হারুনুর রশিদ স্যারকে, এবং আশরাফুল আলম স্যার, ওনাকেও দেখছি বারবার মেসেজ দিচ্ছেন। আমাকে অভিনন্দন না, আমরা সবাই ভালো করেছি। আমার এক প্রিয় ছাত্র তাসিন মুগ্ধ, ও আছে আমার সঙ্গে, সব সময় থাকে। ইলিয়াস মোল্লা, ও আমার ছাত্র এবং অনেক প্রিয় ছাত্র ওরা। ওদের সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি এবং আমার প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আর মতিউর রহমান স্যার তো আছেন আমাদের সঙ্গে সব সময়। তো আমি সবার জন্য শুভকামনা করব, এবং আমি শুধু একটা জিনিস চাই স্যার, সেটা হচ্ছে আমরা কষ্ট করতে রাজি আছি, যদি স্যার একটু উৎসাহ পাই,
স্যার আমরা আর কিছু চাই না, আমরা অনেক কিছু চাই না, আমি ল্যাপটপ চাচ্ছি না, আমি মোবাইল চাচ্ছি না, বা এ ধরনের কিছু চাচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের একটু সহযোগিতা, আপনারা আমাদের একটু উদ্দীপনা দেন যেন আমরা কাজ করতে আনন্দ পাই। যেমন স্যার একটা ব্যাপারে আমার এই কিছুদিন আগে একটু মন খারাপ হয়ে গিয়েছিল যে আসলেও এ ধরনের হবে কেন। তারপর আবার চিন্তা করলাম যে আমি কাজ করার জন্য এসেছি এবং কাজের জন্য আমি এই ক্লাস নিচ্ছি এবং আমার শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমি নিচ্ছি, এখানে আমার কোনো চাওয়া পাওয়ার চিন্তা আমি করছি না। তাহলে আমি এগুলোর দিকে তাকাবো কেন? আমি আবার শুরু করেছি, কারণ মনটা মাঝে মাঝে তো খারাপ হয়েই যায়। আসলে সামান্যতম গিফট স্যার অনেক বড় কিছু না, আবার অনেক বড় কিছু। সেটা হোক একটা কলম, সেটা হোক একটা ছোট্ট কাগজে দুটো লাইন লেখা, সেটাই কিন্তু অথবা ধন্যবাদ বলুক, অথবা ধন্যবাদ বলুক। আমি এই যে কষ্ট করে ক্লাস নিচ্ছি, তো ক্লাসে যদি কেউ বলে যে ম্যাম ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করছেন, তাহলে আমি সার্থক। এই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই আমাদের সব সময় আমাদের সঙ্গে থেকে শুধু একটু উৎসাহ দিন, একটু উৎসাহ দিন। এবং কর্তৃপক্ষের কাছে আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমরা এই যে কষ্ট করে ক্লাস নিচ্ছি, তো আমাদের যেন এই ক্লাসটা নেয়ার পেছনে আমরা যে কষ্ট, শ্রম, আমাদের অর্থ সবকিছু দিয়ে কিন্তু আমরা এই ক্লাসটা নিচ্ছি। তো আমাদের সংসারকে, যেমন আমার স্যার আমার মেয়েটা কিন্তু আমার এই ক্যামেরার পেছনে যে কাজগুলো সব কিন্তু ও করে দেয়। তাহলে ও যে আমার জন্য কষ্ট করছে। স্যার আমার স্বামীকে আমি দেখেছি যে আমার যদি অনলাইন ক্লাস থাকে, সে কিন্তু টেবিলে খাবার থাকলে সে একা একা খেয়ে নিচ্ছে, আমাকে বিরক্ত করছে না। তাহলে এরা সবাই কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছে, এবং সাপোর্ট দেওয়ার কারণে কিন্তু আমি এ পর্যন্ত এই যে 150-200 ক্লাস কিন্তু আমি নিতে পারছি। এই কারণেই, যদি পরিবার থেকে আমি সাপোর্ট না পেতাম তাহলে কিন্তু স্যার আমি পারতাম না। এই কারণে স্যার পরিবার এবং আমার দর্শক, আমার ভিউয়ার্স, আমার শ্রদ্ধেয় স্যার ম্যাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। আগামীতে যেন থাকবেন এটা আশা করছি। অনেক ধন্যবাদ। আর শিক্ষার-আলো.com অবশ্যই অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা প্রোগ্রাম। এবং আমি আশা করব মাঝে মাঝে আপনারা এই ধরনের ভালো ভালো অনুষ্ঠান করবেন, আমাদের শিক্ষকদের একটু বলার সুযোগ দেবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। জি আমরা লিভ নিব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন।